এমন কি হয়েছিল যে হাজার হাজার সিপাহী জীবন বাজি রেখে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছিল? বলা হয় একটা ছোট বুলেট বদলে দিয়েছিল ইতিহাসের মুখ, তাই কি? আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি ষড়যন্ত্র করে তাদের ধর্ম ও জাত নষ্ট করতে চেয়েছিল। এটা আসলে কি গুজব ছিল না সত্য? তো সেসব আমরা জেনে নেব এই ক্লাসে। চলো তাহলে শুরু করা যাক। আজকে আমরা জানবো অষ্টম শ্রেণীর ইতিহাসের পঞ্চম অধ্যায় কি আছে না ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, সহযোগিতা ও বিদ্রোহ। পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এবং পার্ট 4 তোমরা আগে দেখেছো। আজকে দেখবো আমরা পার্ট 5। প্রত্যেক দিনের মতো তোমাদেরকে অতীত ঐতিহ্য যে তোমাদের পাঠ্যপুস্তকটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি, এবং এখানে কি আছে না সূচিপত্র পঞ্চম অধ্যায়। দেখো, এই 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ, এইটা যদি বুঝতে চাও তো তুমি একটু যে পশ্চিমবাংলার যে বই আছে, যে পাঠ্যপুস্তকটা আমি দেখালাম, সেই বইটার 87 পেজ নম্বর কত? 87 খুলে বসো। সেখানে তোমরা এই পুরো তথ্যগুলো পেয়ে যাবে, এবং সাথে একটা পেন খাতা নিয়েও বসো। তোমরা কারণ কেন হয়েছিল এবং কিছু গুরুত্বপূর্ণ সাল সেগুলোকে খুব সুন্দর করে বলে দেবো। একবার শুধু জাস্ট বুঝে নেবে, পরীক্ষায় কিন্তু সমস্ত কিছু লিখতে পারবে। দেখো, এই যে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ, এটাকে ইংলিশে কি বলা হয়? দ্য ইন্ডিয়ান রেভলিউশন অফ 1857। তো এইটা কেন হয়েছিল, এর মাধ্যমে কি হলো, এই সমস্ত বুঝতে গেলে ছোট্ট ছোট্ট করে একটু তোমাকে বুঝতে হবে। দেখো, 1857 কত না 19 শতক। সেই সময়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আস্তে আস্তে ভারতের বিশাল বড় অংশ দখল করে ফেলেছিল। তো এত বড় অংশ চালানোর জন্য কি দরকার না অনেক সেনাবাহিনীর প্রয়োজন। সেনাবাহিনীর মাধ্যমেই তো কোনো জায়গায় বিদ্রোহ হলে দমন করবে, তাই তার একটা বিশাল বড় সেনাবাহিনী গড়ে তুলল। তো এই সময়টাকে ইংরেজিতে কি বলা হতো না কলোনিয়াল এম্পায়ার্স, আর বাংলায় কি বলে? ঔপনিবেশিক সাম্রাজ্য। তো এই সময়ে কোম্পানির কি একটা বিশাল বড় সেনাবাহিনী, কোম্পানির সেনাবাহিনী তৈরি হলো, এবং উপনিবেশিক শাসনের তারা কি একটা মজবুত শাসন গড়ে তুলতে চাইলো। সেই সময়ে তারা এই যে সেনাবাহিনী করবে, এই সেনাবাহিনী কার মতো করবে? তারা সেই সময়ে যে মুঘলরা যেইভাবে সেনাবাহিনী করেছিল সেই ধাঁচেই সেনাবাহিনী করলো। মুঘলদের সেনাবাহিনীতে কি ছিল না, যারা উচ্চ বর্ণের হিন্দু, ব্রাহ্মণ, কৃষক, তাদেরকে বিশেষ সুবিধা দেওয়া হতো। মানে আমাদের ভারতবর্ষে যে জাত প্রথা ছিল, যে উচ্চবর্ণ নিম্নবর্ণ, সেইগুলো মেনেই সেনাবাহিনীকে গড়ে তুললো। এইভাবেই বেশ চলছিল। তাহলে কি হলো না, উচ্চবর্ণের ব্রাহ্মণ, রাজপুত, কৃষক সহজেই কি জায়গা করে নিত, যেহেতু তাদের বিশেষ সুযোগ সুবিধা সেনাবাহিনীতে আছে, তাহলে খুব সহজেই তারা কি করতো, জায়গা করে নিত। শুধু তাই নয়, অনেক বেশি কি করতো, সুযোগ সুবিধা পেত, এবং নিয়মিত তারা ভালো বেতনও পেত। কিন্তু 1820 দশকের এই জাতি যে প্রথা, সেই সুযোগ সুবিধাকে কি বন্ধ করে দিতে চাইলো ইংরেজরা। চাইলো কেন? আমরা জাতের ভিত্তিতে সেনাকে রাখবো, আমরা পুরো সেনাকে এক ধাঁচে করব। তো তাই এই সুযোগ সুবিধার বদলে কি সমস্ত সেনাকে, বাহিনীকে এক ছাঁচে ঢালার চেষ্টা করতে থাকে। ফলে উচ্চবর্ণের ব্রাহ্মণ ও রাজপুত কৃষকদের সুযোগ সুবিধা কমতে থাকে। তাদের সুযোগ সুবিধা আস্তে আস্তে একেবারেই কমে যাচ্ছিল। আর সমস্ত সেনাকে যেইভাবে দিত, ট্রিট করা হতো, তাদেরকেও সেইভাবেই করা হতো। সেটা হোক স্যালারির ব্যাপার, সেটা হোক অন্য সুযোগ সুবিধা। তার ফলে কি সেই সময় থেকেই কোম্পানির কর্তৃপক্ষের বিরুদ্ধে সেনাবাহিনীতে বিরোধিতা শুরু হয়। অবভিয়াসলি হবে, যারা উচ্চবর্ণের হিন্দু, উচ্চবর্ণের কৃষক, তারা যে সুযোগ সুবিধাটা পেত, সেই সুযোগ সুবিধা তো এই 1820 বন্ধ হয়ে গেল। তাই উচ্চবর্ণের হিন্দু ও কৃষকরা এই যে কোম্পানি, তার বিরুদ্ধে একটা বিরোধিতামূলক মনোভাব সৃষ্টি হয়ে গেল। এটা ছিল একটা কারণ। সাথে সাথে আমি একটু বলে দিই, এক ধাঁচে গড়ার পরে একটা ছিল কি ভারতীয়দের দ্বারা গড়া পিটের সেনা, আর একটা ছিল উপরের যে সমস্ত পদে অফিসাররা ছিল, তারা সব ছিল কি ইংরেজ।
অবভিয়াসলি ইংরেজরা যদি ব্রিটিশ থেকে, বা যেটাকে ইংল্যান্ড আজকের দিনে যদি বলি বুঝতে পারবে, তো সেখান থেকে যে কত সৈন্য নিয়ে আসবে, তাই না? সে তো আনা সম্ভব নয়। আর এত সৈন্য এনে এই বিশাল বড় ভারতকে শাসন করা সম্ভব নয়, তাই ভারতীয় সেনা রেখেছিল। আর উপরের যে পদে যারা ছিল তারা সব ছিল ইংরেজরা, কিন্তু দেখলো যে কিছু নিচু পদেও অভারতীয় রাখতে হবে ইউরোপীয় দিকে, তা ইউরোপীয় দিকেও কিছু কয়েকজনকে রাখলো। এবং সেই ইউরোপীয় দিকে যেই সুবিধা দেওয়া হতো, ভারতীয় সেনাদেরকে সেই সুবিধা দেওয়া হতো না। ভারতীয় সেনা যারা ব্রিটিশদের হয়ে কাজ করতো তাদেরকে সেই সুযোগ সুবিধা দেওয়া হতো না, এটাও একটা কারণ ছিল। চলো নেক্সট স্লাইডে। তাহলে বুঝতেই পারলে এই একটা কি না মতবিরোধ সৃষ্টি হয়েছিল। তারপরে ঘটে গেল একটা অবাক করা কাণ্ড। কি কাণ্ড না, এই বছরের গোড়ার দিকে কলকাতার দমদম সেনা ছাউনিতে, কলকাতার দমদম একটা জায়গা, সেখানে একটা সেনা ছাউনি, সেখানে কি হলো, সিপাহীদের মধ্যে বন্দুকের টোটো বা বুলেট, বন্দুকের যে বুলেট হয় সেই বুলেট নিয়ে গুজব ছড়িয়ে যায়। কি না, সেটা বলা হয় যে এনফিল্ড রাইফেলের টোটোগুলিতে নাকি গরু ও শুকুরের চর্বি মেশানো হয়েছে। এখন তুমি কল্পনা করো, আজকের দিনে যদি কোনো একটা বিষয় যেখানে মুসলিম ও হিন্দু দুজনই কাজ করে, সেখানে গরু এবং এই শুয়োরের চর্বি দেয়া থাকে, মানুষ একটা বিক্ষোভ সৃষ্টি করবে না? মানুষের মনে একটা বিদ্রোহ সৃষ্টি হবে না? তো এই যে বুলেট, এই বুলেটের একটা, ধরো এটা একটা বুলেট, তো এই বুলেটটা যে কভার করা হতো, সেই কভার করার যে বস্তুটাতে করা হতো সেটাতে কি থাকতো, গরু ও শুয়োরের চর্বি। নেক্সট স্লাইডে গেলে তোমরা ভালো করে বুঝতে পারবে। এইটা হলো সেই বুলেট, সেই দিনের বুলেট। আর এই যে বন্দুকটা দেখছো, এই বন্দুকটাই, সাপোজ এটা একটা বন্দুক, এখানে বুলেটটা ঢোকাতে হতো কিভাবে না, এটা যদি একটা বুলেট হয় এটাকে দাঁতে ছিঁড়ে এইটাই দিয়ে তারপরে গুলি চালাতে হতো। তো এটা দাঁতে দিতে হয়, তো এটাই কি মেশানো আছে না, গরু এবং শুয়োরের চর্বি। অবভিয়াসলি হিন্দুদের ধর্মে গরু একটা দেবতার মর্যাদা পায় এবং তার চর্বি ব্যবহার করা হতো। আর মুসলমান ধর্মে তো শুয়োর কি হারাম বা নিষিদ্ধ, আর তার চর্বি ব্যবহার করতো। সেই কারণে হিন্দু এবং মুসলিম যারা ওই সেনাবাহিনীতে কাজ করতো, মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির, সবাই বিক্ষিপ্ত হয়ে গেল, সবাই উত্তেজিত হয়ে গেল। ওই টোটোগুলো রাইফেলের কি ভরার আগে কি হতো, দাঁত দিয়ে কেটে দিতে হতো, আমি আগেই বললাম। তার ফলে কি সিপাহীদের মনে বিশ্বাস তৈরি হলো যে কোম্পানি ষড়যন্ত্র করে তাদের জাত ও ধর্ম নষ্ট করার চেষ্টা করছে। তারা কি ভাবলো, যে কোম্পানি চাইছে যে আমাদের যে জাত আছে, আমাদের যে ধর্ম আছে, সেটা যাতে নষ্ট হয়ে যায়। সেই কারণে কি করেছে না, এই টোটোর উপরে যে কভার, এই কভারে কি করেছে, গরু ও শুয়োরের চর্বি মিশিয়েছে। যদিও ওই গুজবটি খানিকটা ঠিকই ছিল। কি অনেকে বলছো যে এটা গুজব, এটা সত্য নয়, কিন্তু দেখলো যে এই গুজবটা গুজব নয়, এটা ঠিকই তো কথা। দুটোই সারা দেশে সেনা ছাউনিতে গুজবটি ছড়িয়ে পড়ে। তাহলে কোথায়, তোমরা দেখলে কলকাতা দমদমে সেনা ছাউনিতে একজন সেনা দেখতে পেল যে গরু এবং শুয়োরের চর্বি রাখা আছে, এবং সেখানে এই বন্দুকের টোটোগুলো তৈরি হচ্ছে। তো তার মনে সেই প্রশ্ন উঠল। আস্তে আস্তে পুরো সারা দেশে ছড়িয়ে গেল এই কথাটা, প্রত্যেকটা সেনা ছাউনিতে। এবং প্রত্যেকটা সেনা ছাউনিরই তো সেনারা ওই টোটোকে ব্যবহার করে, দাঁতে করে ছিঁড়ে বন্দুকে দিয়ে তারা বন্দুক চালায়, বা যেখানে ব্যবহার সবাইকে করতে হয়। সেই কারণে পুরো দেশেই ছড়িয়ে গেল। সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে ব্রিটিশ কোম্পানি টোটো বানানো বন্ধ করে দেয়। তাহলে ব্রিটিশরা ভয় পেয়ে গেল যে না, এখন আপাতত টোটোটা বন্ধ করো, এবং সিপাহীদের নানা সুযোগ সুবিধা দিয়ে কোম্পানি কি শাসনের প্রতি আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করা হয়। তারা শাসনের প্রতি আস্থা ফিরিয়ে আনতে চেষ্টা করলো। তারা বললো না, আমরা এই চর্বি ব্যবহার করিনি, এবং বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করলো যাতে সেনাবাহিনীকে সুযোগ সুবিধার লোভে তাদেরকে চুপ করে দেওয়া যায়।
এবার কি ঘটে গেল, এটা তো আস্তে আস্তে কি হলো না, পুরো দেশে ছড়িয়ে গেল, পুরো সমস্ত সেনা ছাউনিতে ছড়িয়ে গেল। তো সেই সময় তো বেশি সৈন্য কি কি ভারতীয়রাই তো ব্রিটিশদের হয়ে কাজ করতো। ব্রিটিশদের সেনাবাহিনী হোক, পুলিশ হোক, আমলাতন্ত্র হোক, বেশিরভাগ ভারতীয় শিক্ষিত ভারতীয়রাই কাজ করতো, এবং উপরের অফিসার গুলো ছিল ইংরেজদের। তো এত বড় একটা অংশ, ইংরেজরা তো চাইছিল না যে এটা নিয়ে কোনো একটা কিছু হয়ে যাক। তো সেই সময়ে ইনি হলেন মঙ্গল পান্ডে, পণ্ডিত মানুষ, এবং সেনাবাহিনীতে এনার গুরুত্বপূর্ণ একটা পদে ইনি ছিলেন। তো ইনি একদিন যাচ্ছিলেন, যেতে যেতে একজনের সঙ্গে ধাক্কা লেগে যায়। তখন তো জাতপাত ছিল, তো জাতপাতের কারণে সেই ছোট জাতের মানুষের সঙ্গে ধাক্কা লেগে যায়। তো উনি পুজো দিতে যাচ্ছিল, বললো এই রে তুই আমার রাস্তায় এসে ধাক্কা মেরে দিলি, আমাকে তো গিয়ে আবার গঙ্গায় স্নান করতে হবে, আমি এখন অসুস্থ হয়ে গেছি, তারপরে আবার গিয়ে আমাকে পুজো দিতে হবে, তুই এটা কি করলি? তখন সে বলছিল হিন্দিতে যে तुम्हारा तो जात कब चला गया, तुमने सुअर भी और काऊ मतलब गरु भी और चर्बी चाट लिया, ऐसा कुछ बोला। তো সে বললো কি শুয়োরের এবং গরুর চর্বি আমি চেটেছি, কি সব ভুলভাল বকছো? বলছে হ্যাঁ সাহেব আমি করেছেন আপনি, আপনি যে বন্দুকের টোটো ব্যবহার করেন ওতে শুয়োর ও এবং গরুর চর্বি দেওয়া আছে। তখন উনি গেলেন কমান্ডার লেফটেন্যান্ট হিউজ এবং বাজ, তাদেরকে জিজ্ঞাসা করলো যে স্যার আমি শুনলাম যে শুয়োর এবং গরুর চর্বি দেওয়া আছে এই বুলেটে, তাহলে আমরা বুলেট কেন আপনাদেরকে আমাদের এই ধর্ম নষ্ট করার জন্য আপনারা এই চেষ্টা করলে? তারা বললেন না না মঙ্গল পান্ডে এটা মিথ্যা কথা, এটা সত্য নয়, এটা গুজব। তো মঙ্গল পান্ডের মনে প্রশ্ন উঠলো যে ওই লোকটা বললো কেন। উনি গেলেন, গিয়ে দেখলেন যে সত্যি গরু এবং শুয়োরের হাড় সেখানে রাখা আছে, এবং তাদের চর্বি গলিয়ে সেই যে গুলি বা বুলেট সেইগুলো তৈরি হচ্ছে, যে বুলেটের যে কভার হয় কভারটাকে, কারণ বেশি দিনে যাতে বুলেটটা ঠিকঠাক থাকে সেই কারণে করেছে। তো তাহলে কি হলো, সিপাহীদের মধ্যে বিশ্বাস ভেঙে গিয়েছিল, তার প্রমাণ খুবই তাড়াতাড়ি পাওয়া গেল। কবে না 1857 খ্রিস্টাব্দে মার্চ মাসের শেষ দিকে ব্যারাকপুরের ছাউনিতে সিপাহী, তাহলে ইনি ছিলেন ব্যারাকপুরের ছাউনির সিপাহী, আমাদের যে ব্যারাকপুর আছে ওই ব্যারাকপুরের সিপাহী কে মঙ্গল পান্ডে এক ইউরোপীয় সেনা অধিকারীকে গুলি করেন। উনি গিয়ে দেখলেন যে হ্যাঁ তো গরু এবং শুয়োরের চর্বি ব্যবহার করা হচ্ছে, এবং লেফটেন্যান্টকে হিউজ তাকে মিথ্যা কথা বলেছিল, তাই তিনি বন্দুক নিয়ে আসলেন এবং হিউজকে আরো সরাসরি গুলি করে মেরে দিলেন। এবং এই খবরটা পৌঁছে গেল ব্রিটিশ সরকারের কাছে। ব্রিটিশ সরকার তো ভয় পেয়ে গেল, বললো এসব কি হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বললো না সাহেব, শুধু একজন সে নেশা করে এসে আমাদের এক অধিকারীকে মেরে দিয়েছেন, তেমন কিছু হয়নি। মঙ্গলের সহকর্মীরা কর্তৃপক্ষের আদেশ পেয়েও মঙ্গলকে গ্রেপ্তার করেনি। যখন মঙ্গল গুলি করলো তখন মঙ্গলের সঙ্গে যারা আরো কাজ করতো সহকর্মী অফিসার ছিল সিপাহী বাহিনীতে, তাকে বললো অন্য অফিসার গুলো যে ওকে ধরো গ্রেপ্তার করো, কেউ তাকে ধরলো না এবং গ্রেপ্তারও করলো না। তাহলে এর মাধ্যমে কি স্পষ্ট হলো যে সমস্ত সেনাদের মধ্যেই একটা বিক্ষোভ বা ক্ষুব্ধতা মনোভাব সৃষ্টি হয়ে গেছে। দ্রুতই তাদেরকে সকলকে গ্রেপ্তার করে ফাঁসির বন্দোবস্ত করা হয়। তাহলে কি হলো, এই মঙ্গল পান্ডেকে পুরো সেনা বাহিনীর সামনে মঙ্গল পান্ডে এবং যাদেরকে ধরতে বলা হয়েছিল তারা ধরেনি, সবাইকে কি করলো ফাঁসি দেওয়া হলো। একেবারে সবার সামনে এই মঙ্গল পান্ডেকে ফাঁসি দিল এবং একটা মেসেজ দিল যে তোমরা যদি বিদ্রোহ করতে চাও তাহলে তোমাদেরকে ফাঁসি দড়িতে ঝুলতে হবে। ইংরেজরা দমানোর চেষ্টা করলো, কিন্তু এরপর থেকেও দেশের বিভিন্ন সেনা ছাউনিতে সিপাহীদের মধ্যে অসন্তোষ ফুটে বেড়াতে থাকে। কোথায় কোথায় না আমলা, লখনৌ, মিরাট প্রভৃতি অঞ্চল থেকে নানান গোলযোগ খবর পাওয়া যায়। বিভিন্ন সেনা ছাউনিতে এই গোলযোগ শুরু হয়ে গেল যে গরু এবং শুয়োরের চর্বি ব্যবহার করা হচ্ছে, তার প্রতিবাদ করতে গিয়ে মঙ্গল পান্ডেকে ফাঁসি দেওয়া হয়েছে। এই খবরটা পুরো ভারতবর্ষের মধ্যে পৌঁছে গেল। মে মাসের মাঝামাঝি মিরাটের সেনারা বিদ্রোহ ঘোষণা করে। তাহলে মে মাসে কোথায় হলো, প্রথমে দেখেছো মার্চ মাসে হয়েছিল এটা, এবং মে মাসে
কি করলো না, মিরাটের সেনা এরা কি গো বিদ্রোহ ঘোষণা করে দিল যে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আমরা বিদ্রোহ করব। এটা একটা সশস্ত্র বিদ্রোহ হলো। এর আগে অনেক বিদ্রোহ হয়েছে, সাঁওতাল বিদ্রোহ বা মুন্ডা বিদ্রোহ, সমস্ত বিদ্রোহ কি একেবারেই তীর ধনুক নিয়ে হয়েছিল, এটা কিন্তু অস্ত্রশস্ত্র নিয়ে বিদ্রোহ। এবং কারা করছে না, সেনাবাহিনীরা। মিরাটের সেনা যারা ছিল, যারা সিপাহীরা ছিল, তারা কি করলো, সিপাহীরা প্রথমে কি তাদের বন্দী সহকর্মীদের মুক্তি করলো। যে সমস্ত সহকর্মীদেরকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বন্দী করেছিল তাদের সবাইকে মুক্তি করে দিল এবং সবাই মিলে চলে গেল দিল্লিতে। দিল্লিতে কেন গেল, দিল্লিতে তখন ছিল এই যে এটা কি সম্রাট বাহাদুর শাহ জাফর, মুঘলদের শেষ সম্রাট। দেখো ইংরেজদের আগে ভারতকে শাসন করত মুঘলরা, তাই মুঘল দিকে পুরো ভারত মেনে নিত নিজেদের কি না বাদশাহ বা রাজা বলে। তাই তারা গেল দিল্লিতে সম্রাট বাহাদুর শাহ জাফরের কাছে গিয়ে তারা কি বলল না, তারা বলল হিন্দুস্তানের সম্রাট হিসাবে ঘোষণা করে। তারা বলে যে সম্রাট কি বাহাদুর শাহ হলো এই হিন্দুস্তানের সম্রাট। এবং সাথে সাথে তারা কি করেছিল না, যাবার পথে যখন তারা জেল থেকে তাদের সহকর্মীদেরকে বের করছিল, তখন তো ইউরোপীয় যে সেনারা ছিল তারা তো বাধা দিয়েছিল, তাদেরকে সব মেরে দিয়েছিল। তাহলে এটা একটা হিংস্র অথবা একটা কি বলবো ভয়ানক রূপ ধারণ হয়ে গেল। এবং তারা ঘোষণাও করে দিল যে সম্রাট আমরা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আমাদের দেশের সম্রাট বা আমাদের দেশের শাসক হিসাবে মানি না, আমরা মানি এই সম্রাট বাহাদুর শাহ জাফরকে। এবং বাহাদুর শাহ জাফরকে কেন বলা হয়েছে, কারণ মুঘলদেরকে তখন পর্যন্ত ভারতীয় সম্রাট হিসাবে মানা হতো, এই যাতে সমস্ত ভারত এক হতে পারে সেই কারণে এনাকে গিয়ে সম্রাট ঘোষণা করলো। ইনি তখন প্রায় 87 বছরের বয়স্ক বৃদ্ধ মানুষ। তো উনি বললো বাবা আমি কি করব, আমাকে কি করতে হবে? বললো আপনাকে হচ্ছে এই যে হিন্দুস্তানের সম্রাট এটার পদ গ্রহণ করতে হবে কতবি, এবং আপনাকে একটা কি লিখিত দিতে হবে যে আমরা সবাই কি একত্রিত ভাবে কি আন্দোলন করছি, ফরনামা বলে, ঠিক আছে? তো বললো ঠিক আছে। ধীরে ধীরে উত্তর পশ্চিম প্রদেশেও অযোধ্যার বিভিন্ন সেনা ছাউনিতে বিদ্রোহ ছড়িয়ে পড়ে এবং আস্তে আস্তে কি হলো, বিভিন্ন জায়গায় একের পর এক কি করলো সেখানে বিদ্রোহ ছড়িয়ে পড়লো। অনেক জায়গাতেই বিদ্রোহী সিপাহীদের সঙ্গে স্থানীয় কিছু অভিজাত এবং সাধারণ জনগণ একজোট হয়েছিল। তাহলে কি শুধুমাত্র কি সিপাহীরাই ছিল এমন নয়, স্থানীয় জনগণ এবং অভিজাত জমিদার, অভিজাত রাজা যারা ছিল তারাও একে একে করে জোট সঙ্গ দিতে শুরু করলো এবং এটা একটা বড় ভয়ানক আকার ধারণ করলো। তবে একথা মনে করার কোনো কারণ নেই যে ব্রিটিশ কোম্পানি সমস্ত সিপাহী বিদ্রোহে যোগ দিয়েছিল। এটা তোমরা ভাববে না যে সমস্ত সিপাহী একসঙ্গে যোগ দিয়ে এটা করেছিল, এমন না। মোটামুটি তোমরা ধরতে পারো কতগুলো না, সেই সময়ে বাংলার যে সেনাবাহিনী ছিল যারা অযোধ্যায় যাদের বাস করতো তারাই একটা বড় অংশ এটা অংশগ্রহণ করেছিল। কিছুজন বিরোধিতাও করেছিল, যেমন বোম্বাই বাহিনী সিপাহী বিদ্রোহ থেকে সরেছিল, অন্যদিকে পাঞ্জাবি গোর্খা এবং সিপাহী বাহিনী দমন করার ক্ষেত্রেও ভূমিকা নিয়েছিল। তাহলে কি এই যে গোর্খা আর যে পাঞ্জাবি অথবা এই সেনাবাহিনী গুলোকে দিয়ে ইংরেজরা যে এই যে সিপাহী বিদ্রোহকে দমন করতে চেয়েছিল। প্রথমত বেঙ্গল আর্মি সিপাহীরাই বিদ্রোহ ঘোষণা করেছিল। এই বেঙ্গল আর্মি কারা পরের স্লাইডে দেখে নেবো। এই বেঙ্গল আর্মির হলো যে মোট সিপাহীর প্রায় অর্ধেক ছিল, তাহলে যে মোট সিপাহী ছিল তার প্রায় অর্ধেক মানে 50% এই বেঙ্গল আর্মিতেই ছিল। এই আর্মিটা কারা, যারা অযোধ্যার বাসিন্দা ছিল। কি ছিল না, অযোধ্যার বাসিন্দা। এবং এই অযোধ্যার বাসিন্দারাই তো এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছিল। কোন সুযোগ সুবিধা, যে উচ্চ বর্ণের যে রাজপুতদের, উচ্চ বর্ণের কৃষকদের যে আলাদা সুযোগ সুবিধা ছিল সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়া সব থেকে বেশি সংখ্যক ছিল কি এই অযোধ্যার বাসিন্দারা। তাই তারা এই বিদ্রোহতে সব থেকে বেশি ভূমিকা
পালন করেছিল। কোম্পানির তরফে সব সংস্কার এবং সিপাহীদেরকে করা হয়েছিল, যেগুলি নিয়ে অযোধ্যাবাসী কি সিপাহীদের অভিযোগ ছিল। তাহলে আমরা তো এর আগেই দেখেছি যে অযোধ্যাবাসীদেরই বেশি অভিযোগ ছিল এই না কোম্পানির বিরুদ্ধে। তাদের কি হয়েছিল না, বেতন কমে গেল, অন্যান্য সুযোগ সুবিধা পেয়েছিল না, এবং বৈষম্যর কি অভিযোগ তাদের ছিল। কিন্তু 1856 খ্রিস্টাব্দে কোম্পানি ঘোষণা করে যে সিপাহীদের নিজের নিজের অঞ্চলের বাইরে প্রায় পুরো দক্ষিণ ভারতে এই বিদ্রোহের আওতায় বাইরে ছিল। তাহলে কি এই যে 1857 খ্রিস্টাব্দে যে বিদ্রোহ হয়েছিল, তো তার একটা বড় অংশই এই যে আন্দোলনের কি বাইরে ছিল, এটা কোম্পানিরা ঘোষণা করেছিল যে এরা বাইরে থাকবে। এখন আমরা যে সামরিক যে বেঙ্গল আর্মির অর্ধেক আর্মি এই সিপাহী বিদ্রোহে অংশগ্রহণ করলো। এছাড়াও আর্মি ছাড়াও কারা এই যে সিপাহী বিদ্রোহে অংশগ্রহণ করেছিল একটু দেখে নেব। অসামরিক সাধারণ জনগণ, যারা সামরিক নয় মানে আর্মি নয়, তারাও এতে এতে কি করেছিল, অংশগ্রহণ করেছিল। সাথে সাথে যোগ দিয়েছিল তাদের মধ্যে মূলত দু ধরনের মানুষ। প্রধান ছিল কি সামন্ত প্রভু ও জমিদার। ব্রিটিশ কোম্পানির বিভিন্ন নীতির ফলে নিজেদের সুযোগ সুবিধা ও অধিকার হারিয়েছিল। তাহলে যে সমস্ত সামন্ত প্রভু এবং জমিদার তারা তাদের সুযোগ ও সুবিধা থেকে বঞ্চিত হয়েছিল, তারাও এই সুযোগে সিপাহী বিদ্রোহে সিপাহীদের সাথ দিয়েছিল। সাথে সাথে এই যে লর্ড ডালহাউসি সপ্ত বিলোপ নীতি করেছিল। সপ্ত বিলোপ নীতিকে ইংলিশে বলে ডক্ট্রিন অফ ল্যাপস। এই যে ডক্টরিন অফ ল্যাপস মানে যে আর ছেলে সন্তান নেই, মানে যে রাজার ছেলে সন্তান নেই, মেয়ে আছে, মানে ছেলে মানে ছেলের কথা বলছে, ছেলে নেই মেয়ে আছে, অথবা যে একজন ছেলেকে দত্তক নিয়েছে, মানুষ করার জন্য নিয়েছে, সেই ছেলেটা অথবা যার ছেলে নেই, তাদের বংশে কেউ রাজা হতে পারবে না। এটা ছিল ব্রিটিশদের নীতি, এটাকে বলা হয় সপ্ত বিলোপ নীতি। যেই রাজার নিজস্ব ছেলে সন্তান নেই, তার রাজা ক্ষমতা হারিয়ে যাবে, সেখানে ব্রিটিশ সরকার রাজ করবে। ফলে অনেক আঞ্চলিক রাজ্য কোম্পানি শাসনের আওতায় চলে গিয়েছিল। এর মধ্যেই একটা যে এই দেখো তুমি দেখতে পাবে এখানে কি এই দেখো রানী লক্ষ্মীবাই, এনাদের যে রাজ্য সেটাও কিন্তু এই সপ্ত বিলোপ নীতির ফলে হারিয়ে ফেলেছিল। ফলে ওই সমস্ত অঞ্চলের অভিজাত সম্প্রদায় কোম্পানির বিরুদ্ধে কি অবস্থান থেকে বিদ্রোহ যোগ দেয়। তাহলে এনারাও কি করলো, ওই আন্দোলনে একসাথে যোগদান করলো। যে সপ্ত বিলোপ নীতির যারা এর দ্বারাই কি কি হয়েছিল, ক্ষতিগ্রস্ত হয়েছিল, সামন্ত প্রভু জমিদার সবাই একসঙ্গে যোগদান করলো। এটা নিশ্চিতভাবে বোঝা গিয়েছিল যে বিদ্রোহীরা ব্রিটিশ শাসনকে উৎখাত করতে চেয়েছিলেন। বিদ্রোহীরা বিশ্বাস করতেন ব্রিটিশ শাসনকে তাদের দিন, বিশ্বাস, ধর্ম নষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে, এই ব্রিটিশ সরকার তাদের দিনকে, তাদের ধর্মকে একেবারেই নষ্ট করে দেবে। ফলে বিদ্রোহীরা একে অন্যের মুখোমুখি ভাবে না চিনলেও বিদেশি ইংরেজের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ হয়েছিল। এটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ একটা অংশ। দেখো 1857 খ্রিস্টাব্দের এই যে সিপাহী বিদ্রোহ, এটা যদি আরেকটু ভয়ানক ধারা যদি আকার ধারণ করতো, তাহলে কিন্তু আমরা তখনই আমাদের দেশের মুক্তি পেয়ে যেত। 1947 সালে তো আমরা স্বাধীনতা পেয়েছি, 1857 সালে কিন্তু আমরা স্বাধীনতা পেলে অনেক কিছু আমাদের লাভ হতো। কারণ আমরা জানি যে আমাদের এখানে সম্পদ কিভাবে লুণ্ঠন হয়েছে, সেইগুলো থেকে কিন্তু আমরা বেঁচে যেতাম। সব থেকে বড় এখানের পজিটিভ পয়েন্ট হলো এটা, একে অন্যকে মুখোমুখি ভাবে না চিনলেও বিদেশি ইংরেজদের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ হয়েছিল। দেখো এখানে হিন্দু, মুসলিম, ছোট জাত, বড় জাত কোনো কিছু ছিল না, এবং রাজা, সামন্ত, জমিদার, প্রজা কোনো বিষয় ছিল না, সামরিক অসামরিক সবাই এক হয়ে গেছিল। এক হয়ে তারা চেয়েছিল ইংরেজ সরকারকে এখান থেকে বিতাড়িত করে আমাদের নিজস্ব স্বাধীন দেশ গড়ে তুলব, এবং এই স্বাধীন দেশ গড়ে তোলাই তাদের একমাত্র লক্ষ্য ছিল। তাহলে কি এতদিন কিন্তু এইভাবে এত বড় অংশর
আন্দোলন হয়নি। এটা প্রথম ঐক্যবদ্ধভাবে বিশাল বড় একটা আন্দোলন হলো ব্রিটিশ সরকারের বিরুদ্ধে। এই আন্দোলন ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ। এখান থেকেই কিন্তু স্বাধীনতা সংগ্রামের ঐক্য বোধ গড়ে তোলা শুরু হয়েছিল এবং অত্যাচারের বিরুদ্ধে বিশাল বড় সংগ্রাম শুরু হলো। সাথে সাথে কি হলো না, কিছু জন যারা ব্রিটিশদের সুযোগ সুবিধা পায় তারা কিন্তু এই বিদ্রোহে যুক্ত হয়নি। তারা কি বললো, মানুষজন ব্রিটিশ শাসনের কি সুফল ভোগ করতো, তারা এই বিদ্রোহে যুক্ত হয়নি। যেমন বাংলা এবং পাঞ্জাবের একটা বড় অংশ, এই দুটোতে কিন্তু তারা এই বিদ্রোহকে সমর্থন করেনি, কারণ তারা ছিল ব্রিটিশদের দ্বারা শিক্ষিত ভদ্রলোক। এর আগে তুমি যদি আমার ক্লাসগুলো দেখো ভদ্রলোকটা বুঝতে পারবে, সেই তারা কিন্তু এতে যোগ দেয়নি। চলো এবার অনেক জায়গাতেই এই সামন্ত প্রভু এবং জমিদার বিদ্রোহ যুক্ত হয়ে পড়লেও সমস্ত ক্ষেত্রেই তারা কি শেষ সিদ্ধান্ত নিতেন না, বরং অনেক সামন্ত প্রভু ও জমিদার খানিক পরিস্থিতির চাপেও জনগণের বিদ্রোহে যোগ দিয়ে দেন। এখানে সামন্ত বাবু এবং জমিদার এরা কি করেছিল, এরা কিন্তু যোগ দান করেছিল যে আমরা অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছি, হ্যাঁ যোগদান করেছি। সমস্ত জমিদার এবং এই যে সমস্ত সামন্ত প্রভু এরা কিন্তু মানে নিজের ইচ্ছায় সবাই যোগ দেয়নি, এরা একেবারে জনগণের চাপেও কয়েকজন কিছুজন অনেক কিছু তারা যোগদান করেছিল। তাহলে এখানে কি স্বতঃস্ফূর্ত ছিল না। এমনকি যে বাহাদুর শাহ জাফর সেও যে নিজেকে যে লিডার হিসাবে দেখে অবাক হয়ে গেছিল যে আমি লিডার, আমাকে এই পুরো ভারতবর্ষ লিডার হিসাবে চাইছে, সেটা অবাক হয়েছিল। এবং ঝাঁসির রানী লক্ষ্মীবাই, নানা সাহেব খানিক জোর করেও সিপাহী বিদ্রোহকে টেনে এনেছিল। যে তাহলে কি ঝাঁসির রানী লক্ষ্মীবাই উনি কি করলেন, এই যে নানা সাহেব ছিলেন তাদেরকে কি জোর করে নিয়ে আসলেন এই ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য। তাহলে কি পুরোটা কিন্তু যে যতজন আন্দোলন করছিল তারা কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে আন্দোলন করছিল না, কেউ চাপে করছিল, কেউ তার স্বার্থে করছিল, এইসব গুলো ছিল। ফলে কি হলো না, এই যে বিদ্রোহটা আস্তে আস্তে কমজোরি হয়ে গেল। এবং 1857 বিদ্রোহ নির্ভরশীল ছিল না, কেন না সামন্ত প্রভু জমিদারদের অংশগ্রহণের উপর পুরোপুরি নির্ভর ছিল না। প্রায় সমস্ত অঞ্চলে বিদ্রোহীরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা সভা করে কর্তব্য ঠিক করত। তারপর এক গ্রাম থেকে অন্য গ্রামে কি রুটি পাঠানো দিয়ে খবর আদান প্রদান করা হতো। তাহলে একের পর এক কি করলো না, যে একটা বিশাল বড় সংগঠন এমন নয়, এখানে একটা সংগঠন, ওখানে একটা সংগঠন, সেখানে একটা সংগঠন, তারা একটা আলোচনা করলো, সিদ্ধান্ত গ্রহণ করলো এবং যুদ্ধের খাবার পৌঁছাতো। এবং সমস্ত জমিদার ও সামন্তবাবু স্বতঃস্ফূর্ত ছিল না। ফলে কি হলো, ব্রিটিশ কোম্পানি অবশ্যই চূড়ান্ত দমন পীড়নের মাধ্যমে বিদ্রোহ দমন করেছিল 1857 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে। তাহলে কি করলো, সেপ্টেম্বর মাস পর্যন্ত চললো। মাসের শেষের দিকে দিল্লি পুনরায় অধিকার করে নেয় এবং সেনাবাহিনী মুঘল সম্রাট কি বাহাদুর শাহ জাফরকে বন্দি করে রেগুনে এবং কি করলো না রেগুনে নির্বাসন করে দিল। এখানেই বিদ্রোহটা থেমে গেল। বুঝতে পারলে? তাহলে বিদ্রোহটা হলো কেন, সেই কোশ্চেনের অ্যান্সার তো তোমরা পেয়েই যাচ্ছ। বিদ্রোহটা হয়ে কি হয়েছিল না, ভারতীয় সবাইকে কি একত্রিত করেছিল। বিদ্রোহটা কারা করেছিল সেটাও জানতে পারলে, এবং কেন বিদ্রোহটা থেমে গেল সেটাও জানতে পারলে। তবুও আমি একবার পয়েন্টে সুন্দর করে বলে দিচ্ছি তোমাদেরকে। দেখো বিদ্রোহটা থেমে যাওয়ার কারণ হলো যে এখানে কয়েকটা পয়েন্ট, আঞ্চলিক যে সীমাবদ্ধতা, এখানে একটা আঞ্চলিক সীমাবদ্ধতা ছিল। কেমন না, সিপাহী বিদ্রোহ ভারতবর্ষে সর্বত্র সংগঠিত হয়নি, এটা বিক্ষিপ্ত ভাবে ভারতের কিছু অংশে প্রসার করেছিল। প্রথমত তো দিল্লিকে কেন্দ্র করে হয়েছিল, সবাই গিয়ে দিল্লিতে জড়ো হয়ে গেল, তাই ইংরেজরা দিল্লি দখল করে ফেললো, কমজোর হয়ে গেল। তাছাড়া কি এই অঞ্চলে একটু বিদ্রোহ হচ্ছে, ওই অঞ্চলে একটু বিদ্রোহ হচ্ছে, একেবারে সংগঠিত ভাবেও হয়নি। এইটা ছিল আঞ্চলিক সীমাবদ্ধতার জন্য, এটা একটা কমজোরি পয়েন্ট ছিল। এই কারণে সিপাহী বিদ্রোহের ব্যর্থতা হলো। দ্বিতীয় কারণ কি ছিল না, অসহযোগিতা। সিপাহী বিদ্রোহ বেঙ্গল আর্মি অংশগ্রহণ করলেও পাশাপাশি পাঞ্জাব, মুম্বাই আর্মি, এর আগেও বলেছি যে গোর্খার আর্মি, তারা কি সাথ দেয়নি। তাহলে কি হলো, যে একটা কি হয়ে গেল না, অসহযোগিতার
শিকার হলো। এছাড়াও বিভিন্ন রাজা ছিল, সিন্ধিয়া বা পাতিয়ালা বা কাশ্মীরের শাসনগণ বিদ্রোহ সামিল হয়নি। তাহলে কি হলো, কাশ্মীরের শাসকগণ, সিন্ধিয়ার শাসকগণ এরা সাথ দিল না। তাহলে কি কিছু রাজা সাথ দিল, কিছু জন সাথ দিল না। তাহলে এর মাধ্যমে কি হলো, এই যে অসহযোগিতাটা বৃদ্ধি পেয়ে গেল। এর ব্যর্থতার আরেকটা কারণ জাতীয় লক্ষ্যের অভাব। একটা জাতীয় তো লক্ষ্য থাকবে, যে সবার একটা লক্ষ্য থাকবে যে আমরা দেশ স্বাধীন করে দেব, দেশ স্বাধীনতা অর্জন হবে, আমরা এই ইংরেজ থেকে মুক্তি পাবো, এরকম কোনো একটা লক্ষ্য ছিল না। বিদ্রোহের কোনো জাতীয় লক্ষ্য ছিল না। ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন উদ্দেশ্য নিয়ে এই বিদ্রোহ পরিচালিত হয়েছিল। তাহলে কোন জায়গার রাজা সে তার ক্ষমতাকে ফিরে পাওয়ার জন্য লড়াই করেছে, কোন জমিদার সে তার নিজের ক্ষমতার জন্য লড়াই করেছে, এই সেনা ছাউনিতে যারা লড়াই করেছে তারাও তাদের অধিকার, তাদের ওই যাতে সুযোগ সুবিধাগুলো ফিরে পায় সেজন্য লড়াই করেছে। তাহলে এইগুলো তো কমজোরি ছিল। অযোধ্যার নবাব থেকে শুরু করে কুনওয়ার সিং, ঝাঁসির রানী লক্ষ্মীবাই, নানা সাহেব প্রমুখ নেতৃবৃন্দ নিজ নিজ ক্ষমতা পুনরুদ্ধারের জন্য এবং তারা কি করেছিল, নিজের ক্ষমতা যাতে পুনরুদ্ধার হয় সেই কারণেই তারা লড়াই করেছিল। চলো নেক্সটে 4 নম্বরে আমরা বলবো নেতৃত্বের অভাব। কোন একটা নেতৃত্ব ছিল না। দেখো ভারত যখন স্বাধীন হয়েছিল তখন তো নেতা ছিল, কে ছিল না, গান্ধীজি ছিল, কে ছিল না, নেতাজি ছিল, কিন্তু সেরকম কোন একটা নেতা ছিল না। সেই কারণে সর্বজন গ্রাহ্য নেতা বা সুনির্দিষ্ট পরিকল্পনাও ছিল না। ঠিক আছে, তো এ দেখেছো, তো সেই কারণে কি হলো না, এটা কমজোর হয়ে পড়লো। এছাড়াও আমরা দেখছি মূল্যায়ন করি এটাকে কি না, বিদ্রোহ এই যে ব্যর্থ হবার কারণ হলো তাদের কাছে আধুনিক অস্ত্র তেমন ছিল না। তাছাড়া রেলপথের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে বিদ্রোহের সঙ্গে যোগাযোগ করতে পারতো না। সরাসরি দমন পীড়ন নীতির কাছে বিদ্রোহীরা মাথা নত করলো। রেলপথের যে সুযোগ সুবিধা ইংরেজরা ব্যবহার করতো, ওদের কাছে তো ওই ব্যবহার করার সুযোগ ছিল না। এক জায়গা থেকে আরেক জায়গায় যে দ্রুত যাবে, দ্রুত যোগাযোগ করবে তেমন ছিল না। অস্ত্র ছিল না তেমন, অল্প স্বল্প অস্ত্র নিয়ে যুদ্ধ করতে গেছিল। এই সমস্ত কারণে সিপাহী বিদ্রোহ ব্যর্থ হয়ে গেল। তাহলে সিপাহী বিদ্রোহের ব্যর্থতার কারণ বড় কোশ্চেন যদি আসে তুমি পেরে যাবে। এবার তো বিদ্রোহ হলো, বিদ্রোহের কি হলো, ফল হয়ে গেল, বিদ্রোহ হয়ে গেল। বিদ্রোহের মাধ্যমে কি হলো না, কেন ব্যর্থ হয়েছিল তাও জেনে গেলে। বিদ্রোহ হয়ে ইংরেজদের কি ক্ষতি হয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির, সেটা একটু বুঝে নেব। দেখো সেই পর্যন্ত কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যে কোম্পানিটা বাণিজ্য করতে ভারতে এসেছিল, বণিক সংস্থা, তারা ভারতকে শাসন করত। কিন্তু 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের অভিঘাতে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন লোপ পেয়েছিল। লোপ পেয়েছিল মানে কি হলো না, শাসন ক্ষমতা তারা হারিয়ে ফেললো। তারা যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা তাদের শাসন ক্ষমতা হারিয়ে ফেললো, তাদের বদলে কি হলো, ব্রিটেনের পার্লামেন্টে সরাসরি ভারতের শাসন ক্ষমতা নিজের হাতে তুলে নেয়। তাহলে এবার কিন্তু ব্রিটেন পার্লামেন্টে কথা উঠলো যে এই ক্ষমতা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে আর থাকবে না, এটা থাকবে ব্রিটেনের হাতে। আইন জারি করলো ব্রিটেনের রানী ভিক্টোরিয়াকে ব্রিটিশ ভারতের সামগ্রী ঘোষণা করা হয়। তাহলে কি রানী ভিক্টোরিয়া এনে কি ব্রিটিশ ভারতের সর্বসভ্যা বলে গণ্য হলো। পাশাপাশি রানীর মন্ত্রিসভার একজন সদস্যকে ভারতের শাসন বিষয়ে দেখভাল করার জন্য সচিব হিসাবে নিয়োগ করা হলো। তাহলে কি হলো, এবং গভর্নর জেনারেল পদটি তুলে দেওয়া হয় এবং এখানে কি হয়, ভাইসরয় পদ তৈরি করা হয়। তাহলে এই 1857 খ্রিস্টাব্দে এই বিদ্রোহের ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার হাত থেকে ক্ষমতা চলে গেল। সরাসরি ব্রিটেন, যেটাকে তোমরা ব্রিটিশ বুঝো, যে ব্রিটিশ সরকার সে তার হাতে ক্ষমতা নিয়ে নিল এবং এলিজাবেথ রানী তার সর্বসরা হলো এবং তিনি এই যে জেনারেল পদ এটাকে বাতিল করে ভাইসরয় পদ নিয়োগ করলেন এবং 1858 খ্রিস্টাব্দে 1 নভেম্বর থেকে ভারত শাসন সংক্রান্ত ওই আইন বলবৎ মানে হচ্ছে যে চালু হলো। ভারত শাসন আইন শুরু করলো, ভারতে শুরু হয় রানী ভিক্টোরিয়ার শাসন। তাহলে কি 1858 1 নভেম্বর থেকে ভারতে শুরু হয় রানী ভিক্টোরিয়ার শাসন। এটা কিন্তু একটা শর্ট কোয়েশ্চেন হবে যাচ্ছ। এবং এই বিদ্রোহের ফলে
কি হয়েছিল সেটা তুমি দেখতে পাচ্ছ। দেখো, এইটা তো তুমি বুঝতেই পেরে গেলে, পুরোপুরি বিদ্রোহটা হয়ে গেল। এবার বাহাদুর শাহ জাফরের বিচার। বাহাদুর শাহ জাফর তো তোমরা দেখলে ব্রিটিশ ভারতে তখন মুঘলের শেষ যে বাদশাহ ছিল সে বাহাদুর শাহ জাফর। তো বাহাদুর শাহ জাফরকে কি করেছিল না, সেনারা গিয়ে দিল্লিতে কি করেছিল না, হিন্দুস্তানের বাদশাহ বলে ঘোষণা করেছিল। এবং তিনি ছিলেন কি প্রধান লিডার, এই সিপাহী বিদ্রোহের প্রধান লিডার, যিনি কি না ফরমান জারি করত, সেই ফরমান পুরো ভারত মেনে নিত। সেই কারণে যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জিতে গেল তখন বললো যে এই বাহাদুর শাহ জাফরকে শাস্তি দিতে হবে। তো ওনাকে ডাকা হলো দা ট্রায়াল অফ বাহাদুর শাহ জাফর ইংলিশে বলে। মুঘল বাদশাহ লাল কেল্লা দেওয়ান খাসে বসে শাসন চালাতেন। সেখানেই 1857 খ্রিস্টাব্দে 27শে জানুয়ারি শেষ মুঘল বাদশাহ বাহাদুর শাহ জাফর এর বিচারের জন্য আদালত বসে। তাহলে কি হলো, সেখানে কি বসলো, একটা আদালত বসলো। আদালতটা কেন, ব্রিটিশ সরকার দ্বারা আদালত বসলো। বিচারের আগে দেওয়ানি খাসের বাইরে 82 বছরের বৃদ্ধ সম্রাটকে 82 বছরের বয়স্ক বাহাদুর শাহকে প্রায় 1.5 ঘন্টা দাঁড় করিয়ে রাখা হয়। বাহাদুর শাহ হলো মুঘলদের শেষ সম্রাট, তাহলে মুঘলের শেষ সম্রাটকে দ্বিতীয় বাহাদুর শাহ, এটা প্রশ্ন পেয়ে গেলে। কত বছর বয়স ছিল, 82 বছর বয়স্ক একজন বৃদ্ধকে 1.5 ঘন্টা দাঁড় করে রেখেছে। তুমি এটা ভাবতে পারো, একটা সাধারণ মানুষকে যদি বিচার ব্যবস্থায় ডাকা হয় এবং 82 বছরের বৃদ্ধকে 1.5 ঘন্টা আমাকে দাঁড় করিয়ে রাখা দেওয়া হয়, আমাকে দাঁড়িয়ে থাকে, কেমন লাগবে, তাই না? এটা কি অমানবিকতা। অমানবিক ভাবে 1.5 ঘন্টা তাকে দাঁড় করিয়ে রাখা হলো। তারপর তাকে ভিতরে ডেকে সাধারণ একটা আসনে বসতে দিল, একটা সিম্পল আসন সবার জন্য যেটা, সেটা বসতে দিল। এটাও একটা অপমান করা হলো। সেনাকে 1.5 ঘন্টা দাঁড় করিয়ে রাখা হলো, এটা একটা অন্যায়। সাথে সাথে একটা সাধারণ কুর্সি চেয়ারে বসতে দেওয়া হলো। এবং দীর্ঘ সময় ধরে বিচার চলার মধ্যে সাক্ষীদের জেরা করার সুযোগও মুঘল সম্রাটকে দেওয়া হয়নি। দীর্ঘ সময় ধরে বিচার হলো, কিন্তু এই যে বাহাদুর শাহ নিজের সাক্ষী প্রমাণ করবে এবং নিজের যে কোর্টের কি নিয়ম, একদিকে যেমন হচ্ছে যে দোষ করেছে সে দোষী সাব্যস্ত করার জন্য একদিকে যেমন বায়ান চলবে, তেমন যে দোষী সেও কিন্তু তার উকিল দ্বারা বলতে পারে যে আমি এই দোষ করিনি। কিন্তু এই সুযোগটাই দেওয়া হলো না, কোনো রকম সুযোগ দেওয়া হলো না, একতরফা হলো বিচার। বিচারের পরে কি হলো না, বিচারের পরে 1858 খ্রিস্টাব্দে 29শে মার্চ, সালগুলো মনে রাখবে, খাতা পেন নিয়ে লিখে রাখো, ভালো করে মনে থাকবে তোমাদের। 1858 খ্রিস্টাব্দে 29শে মার্চ বৃদ্ধ সম্রাটকে কি করা হলো, দোষী বলা হলো এবং বার্মার রেগুনে নির্বাসন করা হলো। বার্মা বলতে আজকের যেটা মায়ানমার, মায়ানমারের রেগুনে পাঠিয়ে দেওয়া হলো এবং সেখানেই সে সারা জীবন থাকবে। এইটা হলো তার শাস্তি দেওয়া হলো। তাহলে তোমরা পুরোটাই বুঝতে পেরে গেলে। এরপরে আরেকটা ছোট টুকরো কথা একটু জানলেই ভালো, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং, মজা পাবে। এটা কি ছিল, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ কলকাতার অভিজ্ঞতা। 1857 বিদ্রোহ হলো তখন একটা ভয়ানক অবস্থা। তাহলে কলকাতার কি অভিজ্ঞতা ছিল, দেখো কলকাতা তখন ভারতের রাজধানী ছিল। ভারতের যখন আজকে দিল্লি রাজধানী, তখন কলকাতা ছিল ভারতের রাজধানী। তো ভারতের রাজধানী 1857 সালের জুলাই মাসে যখন এই বিদ্রোহটা চলছিল, তখন কলকাতায় এইরূপ জনবল উঠিল যে বিদ্রোহী সিপাহীগণ আসিতেছে, তাহারা কলিকাতা সাহেবদের সমুদয় ইংরেজ হত্যা করিবে। তাহা বলছে সব আসছে, এসে সব ইংরেজ দিকে হত্যা করে দিবে। ইংরেজরা ভয়ে আর বাড়ি থেকে বেরোতো না। তারা কি করতো, বলছে এই কলিকাতা শহর লুট করিবে। এটা তালবস হওয়া উচিত, কিন্তু তখন বলতো শহর, দন্তস্বয় বলতো, ঠিক আছে, শহর বানান কি তালবস হর। এই জনবরে কলিকাতা অনেক ইংরেজ কেল্লায় প্রায় আশ্রয় নেয়। কেল্লার বলতে কি বাড়ির ভিতরে, তারা বাড়ির ভিতরেই আশ্রয় নিতে শুরু করে দিল। যে এই মনে হয় সিপাহীরা আসলো, এই মনে হয় লুটপুট চালালো, এই মনে হয় আমাদেরকে হত্যা করে দিল। এমন একটা ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হয়ে গেল।
কি কি হয় বলিয়া ভয়ে ভয়ে দিন যাপন করতে লাগিল। ইংরেজ, রেজ হবে, ইংরেজ ফিরিঙ্গি ও দেশীয় খ্রিস্টানগণ সর্বদা অস্ত্রশস্ত্র লইয়া ব্রিটেনের বাণী লইলেন। তাহলে কি করলো? ইংরেজ ফিরিঙ্গি, ইংরেজ ছিল তারা, এবং দেশীয় যারা খ্রিস্টান ছিল তারা সব সময় বন্দুক নিয়ে ঘোরাঘুরি করতে হবে, এই মানসিকতা নিয়ে নিল যে বন্দুক নিয়ে ঘুরতে হবে। তার ফলে কি হলো না, বন্দুকের দোকানে কি হলো, পাশার অসম্ভব রূপ বাড়িয়া গেল। তাহলে বন্দুকের দোকানে ভিড় বাড়তে থাকলো, সবাই বন্দুক কেন। ইংরেজগণ ভয়ভীত হইয়া গভর্নর জেনারেল লর্ড ক্যানিনকে অনেক অদ্ভুত পরামর্শ দিতে লাগলেন। তারা বলল যে তখন কি ছিল না, লর্ড ক্যানিন, তো লর্ড ক্যানিনকে কি বলতে থাকলো যে দেখো, আইন জারি করো, এমন আইন জারি করো যাতে আমরা অস্ত্র হরণ করতে পারি, এমন আইন জারি, কঠিন কঠিন সামরিক আইন জারি করো যাতে কি। ক্যানিন তাদেরকে সব বিভিন্ন বললো, কিন্তু ক্যানিন তাদের কথা কোনোভাবেই কানে নিল না। তিনি আজ শোনা গেল যে দেশীয় সংবাদপত্র সকলে স্বাধীনতা হরণ করে হইবে, কালি কথা উঠিল, বিভিন্ন কথা এরকম উঠতে থাকলো। এবং তখন কি করলো, ক্যানিন বললো যে রাত 8টার পরে আর বাইরে কাউকে বেরোনো যাবে না, যদি কেউ বাইরে বেরোয় তাদেরকে গুলি করা হবে, এবং গুলি করাও হতো। অনেকেই কি হতো না, গুলি করা হয়েছিল। সন্ধ্যার পর বাজার বন্ধ হইতো। এই সমস্ত গুলো কলকাতায় তখন বিরাজমান, এবং একটা জিনিসের প্রয়োজন হইলে পাওয়া যাইতো না। লোকে নিজ নিজ বাসাতে তারা তো সব যে যা নিজের বাসাতে লুকিয়ে থাকতো, সেরকম কিছু জিনিস পাওয়া যেত না। এরকম একটা ভয়ানক পরিস্থিতি কলকাতায় দেখা দিয়েছিল। এবং ইংরেজ, এখানে একটা হেভি মজাদার লাইন আছে, সেটা হচ্ছে অসংখ্য রাজ্যের অবস্থা ও রাজনীতি সম্বন্ধে নিজ নিজ মত প্রকাশ করতে সাহস করিত না, মনে হইতো প্রাচীর গুলি বুঝি শুনিতেছে। কেউ তাহলে নিজের নিজের মত প্রকাশ করতো না, মনে হতো যে প্রাচীর থেকে কেউ শুনছে, যদি কিছু বলে ফেলি। কিছু অধিক রাত্রে কি গড়ের মাঠের সন্নিকটবর্তী রাস্তা দিয়া আসিতে গেলেই পদে পদে অস্ত্রধারী প্রহরী জিজ্ঞাসা করিত। কি জিজ্ঞাসা করতো? হু কামস দেয়ার। তারা বলতো হু কামস দেয়ার। তো ভারতীয়রা যারা কলকাতায় ছিল তারা তো ইংরাজি জানতো না, তারা বলতো হুকুমদার। হু কামস দেয়ার কে তারা কি বলতো? হুকুমদার। এটা মজাদার জিনিস, সে বলবে হুকুমদার। যেই বলবে হুকুমদার মানে বলছে জানো, ইংরেজ সেনাবাহিনীরা জিজ্ঞেস করে হুকুমদার, তারা হইলে পড়িতে লাগলো কি, রাইট হ্যাঁ, রাইট হ্যাঁ, রাইট হ্যাঁ মানে আমি প্রজা, আমি প্রজা। যখনই তারা বলতো হু কামস দেয়ার, তখনই এরা ভাবতো বলছে হুকুমদার। এরা বলতো রাইট হ্যাঁ, রাইট হ্যাঁ মশাই, রাইট হ্যাঁ মানে আমি প্রজা। এবং নতুবা ধরিয়া পরীক্ষা করিয়া তবে ছাড়িত। আর যদি না বলতো তাহলে তাকে বলতো দাও, ধরে তাকে চেক আপ করতো, এই প্যান্টে কি আছে, জামায় কি আছে, দেখি বন্দুক কি আছে, সেনাবাহিনীর লোক নাকি। এইরূপ সকল শ্রেণীর মধ্যে একটা ভয় ও আতঙ্ক জন্মিয়া কিছুদিন কি আতঙ্কিকে স্থির করিতা দেয় না। একটা আতঙ্কই তো ছড়িয়ে যাবে না, তখন সে একটা সিপাহী বিদ্রোহ চলছে, সেই আতঙ্কটা কলকাতায় একটা ভয়ানক মাত্রা পেয়েছিল। তখন কিন্তু এই কলকাতা একটা গুরুত্বপূর্ণ স্থান ছিল। আর আমাদের সেনাবাহিনীরা যারা ওই সিপাহী বিদ্রোহ করেছে, তারা কিন্তু দিল্লিতে গিয়ে আন্দোলন শুরু করেছিল, আর কলকাতায় এই ভয়টা বিরাজ করেছিল। তো যদি তোমাদেরকে ভালো লাগে আমার ক্লাস, তবে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে, বিশাল সংখ্যায় শেয়ার করো। আর শোনো, তুমি যদি কমেন্ট করো, কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করো, কিছু বুঝতে অসুবিধা হয়, আমি নিজে তোমার উত্তর দিয়ে দেবো। আর সাথে সাথে ভিজিট করো আমাদের ওয়েবসাইট schoolwala.info-তে, সেখানে তোমরা সমস্ত প্রশ্ন উত্তর পেয়ে যাবে, সাথে সাথে কুইজের মতো এমসিকিউ পেয়ে যাবে, সেইগুলোকে সলভ করো। থাকার জন্য থ্যাংক ইউ। আর তোমাদের সঙ্গে আছে সুলতান স্যার। বাই।